নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম কোন দেবতাকে, লেখা নরেন্দ্রনাথ মিত্র। কড়াটা নড়ছে তো নড়ছেই। এই দুপুরবেলা একে আবার এলো জ্বালাতে। পাড়ার কোনো ছেলে টেলে হবে, ওদের তো সময় অসময় বলে কিছু নেই। মা রান্নাঘরের কাজে ব্যস্ত, বড়দি বাথরুমে। একবার ঢুকলে সহজে বেরোতে চায় না। ছর্দি বইয়ের পাতায় মুখ গুঁজে বসে আছে। সামনে এমএ পরীক্ষা, পুরো একটা সপ্তাহ আর নেই মাঝখানে। ছর্দি পরীক্ষার ব্যাপারে ভারী নার্ভাস। অগত্যা সঞ্চিতাকে এসে দোর খুলে দিতে হলো। সামনে এক ভদ্রলোক স্মিত মুখে দাঁড়িয়ে রয়েছেন। পরনে ফর্সা ধুতি পাঞ্জাবি, মাথার চুল সব পাকা, তবু অপূর্ব সুন্দর দেখতে। টিকলো নাক, টানা চোখ, গায়ের রং ফর্সার দিকে। সুপুরুষ, কিন্তু বয়স্ক পুরুষ। ভদ্রলোককে চেনা চেনা লাগছে, অথচ ঠিক পুরোপুরি চিনে উঠতে পারছে না সঞ্চিতা। এই অবস্থায় ভারী অস্বস্তি লাগে। ভদ্রলোক হেসে বললেন, কি গো, চিনতেই পারছো না? নলিনীর ছোট মেয়ে না তুমি? সঞ্চিতা অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। ভদ্রলোক বললেন, নলিনী কোথায়? সঞ্চিতা বলল, মা রাঁধছেন। এখনো ওর রান্নাবান্না শেষ হয়নি, চিরকালের অভ্যাস। সঞ্চিতা দোরের সামনে থেকে একটু সরে দাঁড়িয়ে বলল, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক হেসে বললেন, যাক, এতক্ষণে তুমি বোধহয় কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছ। লোকটি চোর নয়, ডাকাত নয়, ছেলে ধরা কি মেয়ে ধরা ধরনের কিছু নয়। তাকে আসতে দেওয়া যায়, বসতে বলা যায়। সঞ্চিতা লক্ষ্য করল, ভদ্রলোক একটু বেশি কথা বলেন। বয়স বেশি হলে কেউ কেউ তাই বলে, কিন্তু ওর বলবার ধরনটি বেশ সুন্দর, উচ্চারণ স্পষ্ট, আর গলাটি ভারী মিষ্টি। এমন গলায় কেউ বকবক করলেও বিরক্তি আসে না। ঘরের মধ্যে একখানা লম্বা সোফা পাতা। ভদ্রলোক তার একধারে বসে পড়লেন, হাতের ব্যাগটাকে রাখলেন পাশে। তারপর সঞ্চিতার দিকে চেয়ে হেসে বললেন, কই তোমার বাবা মা কই, দিদিরা কই, ডাকো ওদের। এলামি যখন, সবাইকে একবার দেখে যাই। সঞ্চিতা বলল, কি বলবো মাকে? বলবে তোমার টকু মামা এসেছেন। ভাগ্যে টাক পড়েনি, তাহলে সবাই বলতো টেকু মামা। কিন্তু দেখেছ তো মাথার চুল, পাক ধরলে কি হবে? এখনো বেশ ঘন আর শক্ত। টেনে দেখো, এক গাছেও তুলতে পারবে না। অবশ্য তোমার কাছে আমার চুলের গর্ব সাজে না, তুমিও তো অরণ্য কুন্তলা। সেকালের নভেলিস্ট হলে বর্ণনা দিতে বসতেন, আগুল ফলম্বিত কেশদাম। আহা হা। সঞ্চিতা একটু আর চোখে তাকালো। শুধু মুখেই নয়, ভদ্রলোকের দুটি চোখেও যেন মুগ্ধতার বিস্তার। এমন দৃষ্টি ওর বয়সী কোনো ভদ্রলোকের কাছে অপ্রত্যাশিত। ঘরের সামনে রেলিং দেওয়া এক ফালি বারান্দা। সেই বারান্দায় নেমে ডান দিকে ঘুরে গেলে একেবারে শেষ প্রান্তে যে ছোট্ট ঘরটুকু আছে, সেটাকেই মা রান্নাঘর বানিয়েছেন। মায়ের কড়াতে তখনও চচ্চড়ি। এই রান্নাঘরখানাই যেন মায়ের সবচেয়ে প্রিয় ঘর। এই ঘরই তার বিশ্বজগৎ। রান্নার মধ্যেই যেন তিনি তার সমস্ত শিল্প নৈপুণ্যকে ঢেলে দিয়েছেন। তার দ্বিতীয় কোনো প্যাশন নেই। ও মা, দেখো এসে এক ভদ্রলোক এসেছেন, ডাকছেন তোমাকে। নলিনী মুখ ফিরিয়ে বললেন, কে? বলছেন তো তোমার টকু মামা। আসলে একটি বক্তিয়ার খিলজি, এত বকবক করতে পারেন। সঞ্চিতা যতটা অভিযোগের সুরে কথাটা বলতে চাইছিল, ততটা রুক্ষতা কিন্তু ওর গলায় ফুটে উঠল না, বরং কোথায় যেন একটু প্রশ্রয়ের আমেজ লাগলো।
সেই প্রসন্নতাটুকু সঞ্চিতার নিজের কাছেও গোপন রইল না। নলিনী উঠে দাঁড়ালেন। পরনে লাল পেড়ে সাদা খোলের শাড়ি, আধ ময়লা হয়ে উঠেছে। তিনি আঁচলে হাতখানা মুছে নিলেন। সঞ্চিতা বলল, মা, শাড়িটা বদলে নিলে না? নলিনী বললেন, টুকু মামার কাছে যাব, এতেই হবে। অমনিতেও মা বেশভূষা সম্বন্ধে খুব উদাসীন, সাজসজ্জা করতেই চান না। মেয়েরা শাড়ি ধরবার পর নিজের রঙিন শাড়ি পরা ছেড়েই দিয়েছেন। এই নিয়ে বাবা একসময় খুব বকাবকি করতেন, এখন হাল ছেড়ে দিয়েছেন। মায়ের সঙ্গে সঙ্গে সঞ্চিতা আবার বাইরের ঘরে চলে এলো। এবার আর সে সামনে এলো না, মায়ের পিছনে দাঁড়িয়ে রইল। নলিনী বললেন, টুকু মামা, কতদিন পরে এলে বলো তো? পথ ভুল করে নিশ্চয়ই। ভবানীপুরে সেই যে সেজদির মেয়ে মিলুর বিয়ের সময় দেখা হয়েছিল, তারপর আর দেখা সাক্ষাৎ নেই, আসোই না আজকাল। টুকু মামা বললেন, আশা কি সোজা রে? তোরা তো কিছুতেই আর সাউথে গেলি নে। কি সুখে যে এখানে পড়ে আছিস তোরাই জানিস। এ যেন দুটো শহর, একটা হাল আমলের আর একটা অষ্টাদশ শতাব্দীর। মাঝখানের পথটা আজকাল এত লম্বা মনে হয়, যেন সুমেরু কুমেরুর ব্যবধান। তা তো হলো, কিন্তু এ কি চেহারা করেছিস, একেবারে শুষ্কং কাষ্ঠং। আমি তো তোর চেয়ে অন্তত বছর পাঁচেকের বড়, কিন্তু দেখলে মনে হয় তুই যেন আমার বড় মাসি। নলিনী হাসি মুখে বললেন, তুমি ঠিক আগের মতোই আছো টুকু মামা। তোমার ধরন ধারণ কথাবার্তা কিছু বদলায়নি। বিয়ে থা তো করলে না। টুকু মামা বললেন, ভালো কথা, ভুলেই যাচ্ছিলাম। তোদের তো বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। ব্যাগটা খুলে ফেললেন ভদ্রলোক। তার ভিতর থেকে লম্বা একখানা খাম টেনে বার করলেন। লাল কালিতে এক কোণে কোনাকুনি ভাবে ছাপা শুভ বিবাহ। নলিনী বললেন, কার বিয়ে টুকু মামা? তোমার নিজের নাকি? টুকু মামা হেসে উঠলেন। তাহলে তো একটা দারুণ স্টান্ট দিতেই পারতাম, কিন্তু সেটা ওস্তাদের শেষ মার বলে এখনো থামিয়ে রেখেছি। ছোটদার মেয়ে টুলু, তার বিয়ে। এইটি 4 নম্বর, এরপরেও দুটি আছে। জানিস বোধ হয়, ওরা থাকে চক্রধরপুরে, কিন্তু বিয়ে হচ্ছে কলকাতায়। গড়িয়াহাটায় বাড়ি ভাড়া করেছেন। অল্প দিনের মধ্যে সব ঠিকঠাক হয়েছে। আমি তো আর কিছু পারি না, শুধু চিঠি লিখতে পারি আর চিঠি বিলি করতে পারি। সেই ভার পড়েছে আমার উপর। এই নে। চিঠিখানা নলিনীর দিকে এগিয়ে দিতে দিতে তিনি বললেন, গৃহকর্তাটি কোথায়? আমাদের জামাতা বাবা জীবন শ্রীমান তপেশচন্দ্র। নলিনী বললেন, তিনি গেছেন উড়িষ্যায়, ময়ূরভঞ্জে। ময়ূরভঞ্জে? সেখানে আবার কেন পাঠিয়েছিস? নলিনী বললেন, আমি পাঠাবো কেন? পাঠিয়েছে অফিস। তাকে তো অফিসের কাজে বছরে 6 মাস প্রায় বাইরে কাটাতে হয়। টুকু মামা বললেন, ও, সে তো আবার জিওলজিস্ট, ভূতাত্ত্বিক। আর আমি ভূত রইলাম। নলিনী বললেন, তুমি ভূত হবে কেন? তোমার মতো জ্যান্ত মানুষ কজন আছে? চিন্তা নেই, ভাবনা নেই, কন্যাদায় নেই, বেশ আছো। টুকু মামা হাসি মুখে চুপ করে রইলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, চলি এবার। যাস কিন্তু সবাইকে নিয়ে, না গেলে ছোটদা দুঃখ পাবেন। নলিনী বললেন, এখনই উঠবে কোথায় এই ভর দুপুরে? বসো, চাটা খাও, তারপর চান টান করে দুটি ডাল ভাত খেয়ে যাবে। টুকু মামা বললেন, ওরে বাবা, আমার যে অনেক কাজ আছে, আমার যে আরো অনেক জায়গায় যেতে হবে। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে এলাম, ড্রাইভার আর থাকতে চাইছিল না। নলিনী সঞ্চিতার দিকে চেয়ে বললেন, সঞ্চু, যা তো, মামার জন্য 1 কাপ চা করে নিয়ে আয়। চা খাবে না কফি টুকু মামা? তোর যা খুশি, আমি সবই খাই, কিছুতেই অরুচি নেই। কিন্তু তোর ওই সঞ্চারিণী পল্লবিনীকে কোথাও পাঠাস নে। ও বসুক এখানে, একটু আলাপ টালাপ করি। এতক্ষণ তো তোর আড়ালে মুখ লুকিয়েই রইল। নলিনী সস্নেহে মেয়ের দিকে তাকালেন। ওরা ভারী লাজুক, ঘরকুনো, কারোর সঙ্গে মেশে টেশে না, মোটেই আজকালকার মেয়েদের মতো নয়। তিনি বললেন,
এ তো বড় চিন্তার কথা। একালের মেয়ে হয়েও ওরা একালেনি হচ্ছে না, আর আমি তিনকাল খুইয়েও প্রাণপণে চেষ্টা করছি একালে ঢুকে পড়তে। নলিনী হেসে বললেন, চেষ্টার কি আছে, তুমি তো ঢুকেই বসে আছো। সঞ্জু, তুই বস ওর কাছে। ভালো কথা। তোমাকে কি বলে ডাকবে ওরা, দাদু না দাদা? তিনি যেন আঁতকে উঠলেন। দাদু নয়, দাদু নয়। ওই ডাকটা ট্রামবাসের কন্ডাক্টরদের মুখে শুনে শুনে কান পচে গেছে, রীতিমতো ভালগার লাগে। তাহলে দাদা বলেই ডাকবে। যা খুশি, ওর চেয়েও মধুর যদি কিছু থাকে তাহলেও আপত্তি নেই। নলিনী হেসে বললেন, তোমার যা কথা! তুমি তো এত জায়গায় ঘোরাফেরা করো, এত জানাশোনা তোমার। দাও না, আমার মেয়েদের জন্য সম্বন্ধ দেখে। সঞ্চিতা প্রতিবাদের ভঙ্গিতে বলল, মা, ও ছাড়া কি তোমার মুখে কোনো কথা নেই? নলিনী মৃদু হেসে ভিতরের ঘরে চলে গেলেন। সঞ্চিতাকে ওর পাশে গিয়ে বসতে হলো। তিনি ওকে আরো কাছে ডেকে নিলেন। তিনি বললেন, তোমার মা সঞ্চু সঞ্চু বলে ডাকছিল তোমাকে। তোমার নাম কি সঞ্চারিণী? সঞ্চিতা একটু হেসে বলল, অত বড় লম্বা নাম হয় নাকি কারো? কেন হবে না? লম্বা হলে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, লজেন্সের মতো মুখের মধ্যে অনেকক্ষণ থাকে। এই সময় সঞ্চিতার দিদিরা এসে পড়ল। মাও এলেন, নিজেই কফি করে এনেছেন। দিদিদের সঙ্গে তার টোকো মামার পরিচয় করিয়ে দিলেন মা। মা বললেন, অর্পিতা, রঞ্জিতা, সঞ্চিতা। নামের বাহার আছে। জানো তো তোমার জামাইকে, একসময় সাহিত্য টাহিত্য ভালোবাসত। যত কাব্য নিজের মেয়েদের নামের উপর ঢেলে দিয়েছে। প্রথম প্রথম 2-3 মাস অন্তর মেয়েদের নাম বদলে রাখত, কিছুতেই আর মনস্থির করতে পারে না। শেষে যখন স্কুলে ভর্তি করে দিতে হলো, তখন তো আর নাম ঠিক না করলে চলে না। টোকো মামা বললেন, কেবল মেয়েদেরই নতুন নতুন নাম দিয়েছে, তোকে বুঝি দেয়নি? গুনে গুনে 108টা তো হবেই, বেশিও হতে পারে। লজ্জিত হয়ে বললেন, কি যে বলো তুমি! ভদ্রলোক কফি খেয়ে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু মা ওকে ছাড়লেন না। বললেন, তাই কি হয়? কতদিন বাদে এসেছ? এই দুপুরবেলায় কেউ কি কিছু না খেয়ে যায়? ছেলেবেলায় আমরা কত মেলামেশা করেছি, দল বেঁধে কত হই হুল্লোড়, মনে আছে? ছেলেবেলায় আমাদের রাজবল্লভ পাড়ার বাড়িতেই তো ছিল সব আড্ডা। মা তার বাল্য স্মৃতিতে ফিরে যান। ভদ্রলোক রয়ে গেলেন। চান করলেন, খেলেন। ডাল, মাছ, তরকারি, মায়ের হাতের প্রত্যেকটি রান্নার খুব সুখ্যাতি করলেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওর খাওয়া, পাতে কিছুই পড়ে রইল না। একেই বলে ভোজন শিল্পী। শ্যামবাজারে বড়দির এক বন্ধু থাকে, নাম উর্মি। তার সঙ্গে কি দরকার আছে বলে বড়দি বেরিয়ে গেল। ছর্দি রইল তার পরীক্ষার পড়া নিয়ে। খাওয়া দাওয়ার পর মার একটু বিশ্রাম না করে নিলে চলে না। খবরের কাগজটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। দিন রাত খাটেন। দুপুরের পর এই নিদ্রাটুকুই ওর বিশ্রাম। ওকে ছুটি দিতে হলো। অতিথিকে সঙ্গ দেবার দায়িত্ব পড়ল সঞ্চিতার ওপর। ওর ঘুমাবার অভ্যাস নেই। ওর বিলাস শুধু গল্প করার, কথা বলার। কত গল্পই না করলেন। উনি থাকেন বালিগঞ্জের একটি তেতলা বাড়ির একখানা ঘর নিয়ে। সেই ঘরে আর কেউ নেই, একাই থাকেন। বাড়িটার দোতলা একতলা জুড়ে বিয়ে বাড়ি, নিত্য উৎসব লেগে থাকে। নিজে তো বিয়ে থা করেননি, কিন্তু বিয়ে দেখার সুযোগটা প্রায়ই ঘটে। মাঝে মাঝে নিমন্ত্রণও জোটে। কোনো কোনো বিয়ে খুব সহজভাবেই হয়, আবার কোনো কোনো বিয়ের পিছনে কত জটিলতা, কত গোপন কান্না, কত বুক ফাটা দীর্ঘশ্বাসের ইতিহাস। কোনো লেখক যদি এসব দেখতেন কি শুনতেন, কত গল্প লিখে ফেলতে পারতেন। সঞ্চিতা জিজ্ঞেস করল, আপনি লেখেন না কেন? তিনি বললেন, আমি শুধু চিঠি লিখতে পারি,
চিঠি লিখতে ভালোবাসি। রোজ লেখেন? তা লিখি। রোজ আপনার নামে চিঠি আসে তাহলে? তা আসে। সঞ্চিতা বলল, ভারী মজার ব্যাপার তো। তিনি বললেন, তুমিও এই মজায় যোগ দাও না। সঞ্চিতা আমন্ত্রণটা এড়িয়ে গিয়ে বলল, আমারও সব অভ্যেস নেই, নতুন অভ্যাস করে নিলেই হয়। আমি রোজ ভোরে উঠে ভাবি, আজ কোনো না কোনো বন্ধুর চিঠি পাব, কিছু না কিছু নতুন কথা তাতে থাকবে, কিছু না কিছু বিস্ময় আমার জন্য অপেক্ষা করে আছে। সঞ্চিতা বলল, রোজই কি তেমন কিছু ঘটে? ভদ্রলোক বললেন, ঘটে না, কিন্তু আশা করতে ক্ষতি কি? আমি কখনো হতাশ হই না। আমি আশার মধ্যে বাস করি। সেই আশার বাসা আমার নিজের হাতে বোনা। বাবুই পাখির বাসার মতো তাতে কত যে শিল্পকলা, তুমি যদি আমার ঘরে যাও দেখতে পাবে। সঞ্চিতার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে। সে যেন মায়ের টকু মামার সঙ্গে কথা বলছে না, এ যেন এক অলৌকিক ক্ষমতাশালী জাদুকর। তাঁর জাদু দণ্ডে সম্মোহন শক্তি, মায়া মন্ত্রে তিনি যে তাকে কোন অচেনা জগতে নিয়ে যাবেন তার ঠিক নেই। তার মাথার রূপালি চুলের গুচ্ছ যেন রূপার মুকুট। তার বয়সের তুলনায়, শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় চুলগুলি যেন হঠাৎ পেকে গেছে। বড্ড বেমানান বলে প্রথম মনে হয়েছিল সঞ্চিতার, এখন আর তা মনে হচ্ছে না। ইচ্ছা করেই ওর চোখের দিকে তাকাচ্ছিল না সঞ্চিতা। সে মায়ের কাছে শুনেছে, কোনো কোনো লোক আছে যাদের চোখেই সব শক্তি। সেই শক্তি বলে তারা অন্তত কিছু সময়ের জন্যে মানুষকে দিয়ে যা খুশি তাই করাতে পারে। এদিকে আকাশে মেঘের পর মেঘ জমতে শুরু করেছে। আষাঢ় মাস, মেঘ বৃষ্টির দিন। রোজই প্রায় বিকালে বৃষ্টি হচ্ছে। বাহ, কি সুন্দর মেঘ করেছে দেখবে এসো। ভদ্রলোক রেলিং ঘেরা বারান্দায় গিয়ে দাঁড়ালেন। এসো এসো, দেখতে এসো। কি দেখবার আছে ওখানে উনিই জানেন। সঞ্চিতারা রোজই ওখানে গিয়ে দাঁড়ায়, জামা কাপড় শুকোতে দিতে যায়। এমন কিছু তো দেখতে পায় না। একটি রাস্তা, খানিক দূরে এখনো মেরামতের কাজ চলছে। বছরের পর বছর চলে যাচ্ছে, কাজ আর শেষ হয় না। রাস্তার দক্ষিণে নতুন একটা পার্ক হয়েছে। সকালে বুড়োর দল মর্নিং ওয়াক করেন, বিকালে ছোট ছেলে মেয়েদের ছুটোছুটি দেখা যায়। আর কি দেখবার আছে ওখানে? তবু যখন ভদ্রলোক অমন করে ডাকছেন যেতেই হলো। সঞ্চিতা গিয়ে ওর পাশে দাঁড়ালো। ভদ্রলোক আঙুল তুলে দেখালেন, কি সুন্দর লেটার বক্স দেখেছ? কি সুন্দর টুকটুকে রং মেখে সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আছে। খুব সুন্দর না দেখতে? সঞ্চিতা মহাবিষ্টের মতো বলল, হ্যাঁ। ভদ্রলোক বললেন, ও প্রতীক্ষায় আছে, কবে একটি তন্বী সুন্দরী মেয়ে সন্তর্পণে রাস্তাটি পার হয়ে ওর কাছে গিয়ে দাঁড়াবে, তারপর সঙ্গোপনে রঙিন খামের চিঠিখানি টুপ করে ওর মধ্যে ফেলে দেবে। সঞ্চিতা হেসে বলল, তা বুঝি কেউ আর দেয় না? পাড়ার কত মেয়েই তো ওই লেটার বক্সে গিয়ে চিঠি পোস্ট করে। শত মেয়ে করুক, ও কিন্তু একজনের প্রতীক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর থেকে দুটি লেটার বক্স তোমার চিঠির জন্য পথ চেয়ে বসে থাকবে। একটি এই সবুজ গালিচার ওপর পাতা, গণেশের মতো লাল টুকটুকে রঙের এই বড় লেটার বক্সটি, আরেকটি বালিগঞ্জের একটি সাদা বাড়ির 3 তলার ঘরের গায়ে লাগানো একটি কাঠের বাক্স। আমি ভেবেছি সেটিকেও এমনি টুকটুকে সিঁদুরের রঙে রাঙিয়ে নেব। চিঠির বাক্সের রং লাল না হলে মানায় না। সঞ্চিতা কোনো জবাব দিল না। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর ভদ্রলোক বলে উঠলেন, ইস,
অনেক দেরি হয়ে গেল, কত কাজ পড়ে আছে এখনো। যাই এবার, তুমি কি একটু এগিয়ে দেবে? সঞ্চিতা হেসে বলল, কত দূর? যত দূর চোখ যায়। টুকু মামা চলে যাচ্ছেন শুনে নলিনীও উঠে এলেন। তিনি বললেন, এক কাপ চা খেয়ে গেলেই পারতে। না না, অনেক দেরি হয়ে গেছে। নলিনী বললেন, আমার মেয়েদের সম্বন্ধের কথা মনে রেখো। একটি একটি করে তো এবার বড়টি বিয়ে পাশ করেছে, মেজটি এমএ দেবে, ছোটটি এমএ পড়ছে। টুকু মামা হেসে বললেন, বিয়ের জন্যে বাড়ি যদি চাস সস্তায় করে দেব, বাড়িওয়ালার সঙ্গে আমার খুব খাতির আছে। নলিনী বললেন, আগে পাত্র ঠিক হোক, তারপর তো বাড়ির ব্যবস্থা। তুমি কিন্তু এসো আবার টুকু মামা, তুমি এলে খুব আনন্দে কাটে। টুকু মামা সঞ্চিতার দিকে তাকিয়ে বললেন, ওই তো আমার কাজ, আমিও এক ধরনের সোশ্যাল এন্টারটেইনার। যদি জিজ্ঞেস করো আপনার মিডিয়াম কি, আমি বলবো আমার কোনো মিডিয়াম নেই, আমি আমার মিডিয়াম। এতক্ষণে এই স্ফূর্তিবাজ মানুষটির গলায় যেন একটু বিষাদের ছোঁয়া লাগলো। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন তিনি, পিছনে পিছনে সঞ্চিতা। টুকু মামা বললেন, খুব পুরনো বাড়ি তো দেখছি, লর্ড ক্লাইভের আমলের নাকি? সঞ্চিতা হেসে বলল, অত পুরনো নয়। অনেক ভাড়াটে থাকে বুঝি? এই যে একটা মাল্টিপারপাস স্টোর দেখছি। সঞ্চিতা বলল, তা বলতে পারেন। ওকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো সঞ্চিতা। রাস্তার ওপারে বাস স্ট্যান্ড, গোটা দুয়েক বাস দাঁড়িয়ে আছে। তিনি রাস্তা পার হয়ে গিয়ে স্টার্টারের সঙ্গে কি একটু কথা বলে সামনের দোতলা বাসটায় উঠে পড়লেন। একেবারে দোতলায় চলে গেলেন। সামনের দিকে জানলার ধারে একটি সিটে বসে জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাত নাড়তে লাগলেন। সঞ্চিতা কিন্তু হাত নাড়ল না। কে জানে কে কোত্থেকে দেখে ফেলবে। ফিরে এসে সঞ্চিতা সবাইয়ের জন্য চা করল। বাড়িতে থাকলে বৈকালিক চায়ের পাটটা সে নিজের হাতেই নেয়। চায়ের গন্ধ পেয়ে পড়া টড়া ছেড়ে রঞ্জিতাও এসে বসল। এতক্ষণ ওর মুখে কথা ফোটেনি, এখন ফোড়ন কেটে বলল, মা, তোমার টোকো মামা তো আমাদের সঞ্চুর সঙ্গে খুব ভাব করে গেলেন, সারা দুপুর ফিসফিস, আর একটু হলে ওকে টোকো মামি বানিয়ে ফেলেছিলেন আর কি। মা হাসি চেপে ধমক দিয়ে বললেন, যা ফাজিল কোথাকার। সঞ্চিতা বলল, আমার করা চা খাচ্ছিস আবার আমাকেই খুঁড়ছিস, অকৃতজ্ঞ। সামনেই পরীক্ষা, যদি কিছু একটা। রঞ্জিতা বলল, এই পরীক্ষা নিয়ে কোনো কথা বলবি নে। সঞ্চিতা জানে পরীক্ষার ব্যাপারে ওর দারুণ ভয়। নানা রকম কুসংস্কারের জালে বাঁধা, অনেক কিছু মানে। মা তার টোকো মামা সম্বন্ধে আরো একটু স্মৃতিচারণ করলেন। আপন মামা নন, মায়ের পিস্তুত ভাই। একসময় খুব যাতায়াত মেলামেশা ছিল। সম্পর্কে মামা হলে কি হবে, আসলে মামা তো ভাইয়ের মতো, প্রায় সমবয়সী। অনেক গুণ ছিল, কিন্তু বড় অস্থির মতি, নিষ্ঠা নেই। কত জায়গায় কত কাজ করেছে তার ঠিক নেই, ধরে আর ছাড়ে। এখন নাকি একটা গ্রামোফোন কোম্পানির সঙ্গে আছে। বিয়ে টিয়ে করল না, কেন কে জানে। লোকে নানা কথা বলে, নানা রকম রটনাও আছে। টোকু মামা নিজেও কি নিজের সম্বন্ধে কম রটায় নাকি? অদ্ভুত মানুষ। মা উঠে পড়লেন, কাজ সারতে হবে। রঞ্জিতা আবার তার বই নিয়ে বসল। সঞ্চিতা চুপ করে বসে রইল। মনের মধ্যে কি যে এলোমেলো ভাবনা কল্পনার হাওয়া বয়ে যেতে লাগলো, তার কোনো মাথা মুন্ডু নেই। তারপর অনেক রাত্রে কাগজ কলম নিয়ে কিছু লিখতে বসল সঞ্চিতা। কিন্তু কি লিখবে? গল্প কবিতা সেই স্কুলে থাকতে একসময় লিখত, কবে ছেড়ে দিয়েছে। এখন কি আর তা ফের লেখা যায়? সেই ছেলেবেলার মন তো আর নেই। এখনকার মন যা লিখতে চায়, তার উপযোগী ভাষা কোথায়, ফর্ম কোথায়?
একসময় ডায়েরিও লিখত সঞ্চিতা। লুকিয়ে লুকিয়ে নিজের গোপন মনের কথা লিখে যেত। কিন্তু সেই ডায়েরি একদিন দিদিদের হাতে পড়ল। তারা সরবে সঞ্চিতার গোপন কথাগুলি সবাইকে পড়ে শোনাতে লাগলো। কি লজ্জা, কি লজ্জা! ছোট হবার বড় জ্বালা। রাগে দুঃখে সেই যে ডায়েরি লেখা ছেড়ে দিল সঞ্চিতা, আর লেখা হলো না। বাবা এখনো তাকে বছরের শুরুতে একখানি করে সুন্দর ডায়েরি উপহার দেন। সেই ডায়েরির মলাটের রং কোনো বছর লাল, কোনো বছর নীল, কোনো বছর সবুজ। দেখেই মনের মধ্যে উল্লাস জেগে ওঠে। মনে হয় সারা পৃথিবীতে রং ছাড়া যেন আর কিছু নেই। বর্ণে বর্ণে অবর্ণনীয় ধরনী। সঞ্চিতার ইচ্ছা হয় একই দিনে সে ডায়েরির ৩৬৫টি পাতা লিখে ফেলে, কিন্তু এক পাতাও লেখা হয় না। মনের কথার খাতা আরো গভীরে মনের মধ্যে লুকিয়ে রয়েছে। দিদিদের সাধ্য নেই তা টেনে বার করবার। শেষ পর্যন্ত সেই ডায়েরিতে কলেজের নোট লেখে সঞ্চিতা। আরো পুরনো হলে মাকে দিয়ে দেয়। বাকি পাতাগুলি মায়ের হাতে পড়ে হয় ধোপার হিসেবের খাতা। চিঠি চিঠি লেখার অভ্যাসও বড় একটা নেই সঞ্চিতার। বাবা বাইরে থাকলে তাকে দু একখানা পোস্টকার্ড কচিত কখনো লেখে। মল্লিকা পড়তো তার সঙ্গে। ওর বাবার রেলের চাকরি। তিনি খড়গপুরে বদলি হবার পর মল্লির সঙ্গে অল্প স্বল্প চিঠিপত্র লেখালেখি হতো। তারপর বদলি হলো মল্লিকা নিজে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তারপর থেকে সব যোগাযোগ বন্ধ। কিন্তু আজ একখানা চিঠি লিখতে ভারী ইচ্ছা করছে সঞ্চিতার। কাকে লিখবে সেই হয়েছে কথা। না, মায়ের ওই বুড়ো টোকো মামাকে নয়। শুধু বুড়ো হলেও কথা ছিল না, ওর যে অনেক আছে। সঞ্চিতা অনুমান করতে পেরেছে ওর অনেক আছে পত্র প্রণয়িনী। কিন্তু সঞ্চিতা তার প্রথম চিঠি এমন কাউকে লিখতে চায় না যিনি বহু বল্লভ। সে তার প্রথম প্রেম এমন কাউকে নিবেদন করতে চায় না যিনি শততম প্রেমের স্বাদ পেয়েছেন। সঞ্চিতা একজনের কাছে একতমা হয়ে থাকতে চায়। কিন্তু কে সেই একেশ্বর? অদৃষ্ট অদৃশ্য অনাগত হৃদয়েশ্বর। সারা পৃথিবী সন্ধান করে দেখল সঞ্চিতা। কোনো বন্ধু নেই তার, কোনো পত্রবন্ধু নেই। সঞ্চিতার সঙ্গে পড়ে এমন কোনো কোনো মেয়ের চিঠির বন্ধু আছে, ফোনের বন্ধু আছে। স্বদেশী বন্ধু, বিদেশি বন্ধু, প্রতিবেশী বন্ধু, প্রবাসী বন্ধু, বন্ধুময় বসুন্ধরা। কেউ কেউ আবার পেন ফ্রেন্ডকে বিয়েও করে। মায়ের টোকো মামা কথায় কথায় বলেছিলেন, বলো কি, তোমার কোনো বন্ধু নেই? এই তো বন্ধুত্বের বয়স, এখন হাত বাড়ালেই বন্ধু, পা বাড়ালেই পথ, চোখ তুলে তাকালেই শুভ দৃষ্টি। সঞ্চিতা হেসে জিজ্ঞাসা করেছিল, কতজনের সঙ্গে শুভ দৃষ্টি হয়েছে আপনার? কতজনের সঙ্গে মালা বদল করেছেন? তিনি বলেছিলেন, অগুন্তি অগুন্তি, তবু মনে হয় এই প্রথম, এই প্রথম। মনে হওয়াটাই কি সব? মনে তো হয় না, কে জানে। বাইরে গোলমাল শোনা যাচ্ছে। বাইরের নয়, এই বাড়ির ভিতরেরই গোলমাল। একতলার ঘরের হিন্দুস্তানি ভদ্রলোক মদ খেয়ে এসে বউকে পেটাচ্ছে। নতুন কিছু নয়, মাঝে মাঝে প্রায় এইরকম ঘটনা ঘটে। অন্য ভাড়াটেরা কেউ কেউ এসে শাসায়, তুলে দেব আপনাকে, আর 5 জনের শান্তি ভঙ্গ করছেন আপনি, এখান থেকে তুলে দেব। কিন্তু মদ্যপ লোকটি ভালোই জানে তুলে দেবার মালিক ওরা নয়। আসল যে মালিক, তার সঙ্গে ওর কোনো অবনিবনাও নেই। মাসের প্রথমে ভাড়াটি দিব্যি গুনে দেয়, যে নিয়ম এ বাড়ির অনেকেই মানে না। তাছাড়া স্ত্রীকে মারধর করলে কি হবে? মত্ত অবস্থা কেটে গেলে আবার আদর আহ্লাদও করে। গয়নাগাঠি এনে দেয়, সঙ্গে করে নিয়ে যায় সিনেমা থিয়েটার দেখতে। অনেকগুলি ছেলে মেয়ে হয়েছে, ওরা ফ্যামিলি প্ল্যানিংয়ের পাঠ নেয়নি। কিন্তু আজকের চেঁচামেচিটা যেন খুব বেশি। সঞ্চিতার মনে হলো
আজ এসব না হলেই যেন ভালো হতো। আজ একটি সুন্দর মনোরম বর্ণগন্ধময় জগতে বাস করতে চায় সঞ্চিতা। সে জগৎ কি শুধু কল্পনার জগৎ, স্বপ্নের জগৎ? বাস্তবে তার কি কোনো অস্তিত্ব নেই? সে জগৎ কি শুধু নিজের মনেই নিজেকে নিয়ে গড়ে তুলতে হয়? কারো সাহায্য ছাড়া তা কি সম্ভব? মা বারবার তাগিদ দিচ্ছেন, ও সঞ্চু, এবার সুইচটা অফ করে দে মা, ঘরের মধ্যে আলো জ্বালা থাকলে কেউ কি ঘুমোতে পারে? কি লিখছিস মাথা মুন্ডু, আজ রেখে দে, কাল আবার লিখিস। লেখার সময় তো পালিয়ে যাচ্ছে না। ও ঘর থেকে দুই দিদি ফোড়ন কাটতে লাগলো। অর্পিতা বলল, তোমার ছোট মেয়ে মস্ত বড় বই লিখছে মা, মহাকাব্য লিখছে। রঞ্জিতা বলল, মহাকাব্য নাকি চম্পুকাব্য, পত্রকাব্য? রাত জেগে কার কাছে চিঠি লিখছিস সঞ্চু? সঞ্চিতা কারো কথারই জবাব দিল না। হঠাৎ তার মনে হলো অস্পষ্ট ছায়ার মতো কে যেন পাশে এসে দাঁড়িয়েছে। সেই ছায়ামূর্তি পক্ককেশ প্রৌঢ় নন, অনিন্দকান্তি নবযুবক। তার রূপের তুলনা নেই, তার যৌবন দীপ্তি অতুলনীয়। সঞ্চিতা তার মুখের দিকে তাকাতে সাহস পেল না, পাছে কোনো চেনা মুখের সঙ্গে তার সাদৃশ্য দেখতে পায়। আলো নিভিয়ে দিয়ে আলগোছে দক্ষিণের দোর খুলে সেই সরু রেলিং ঘেরা বারান্দায় এসে দাঁড়ালো সঞ্চিতা। বাইরে নিথর স্তব্ধতা, দূরের নারকেল গাছগুলির মাথা যেন কালি দিয়ে আঁকা, কিন্তু আকাশে সেই ঘন মেঘের পুঞ্জ আর নেই। বিকালে সন্ধ্যায় অশ্রান্ত বর্ষণে নিজেকে সে নিঃশেষ করে দিয়েছে। আকাশে এখন চাঁদ, পুরনো চাঁদ নয়, খণ্ড চাঁদ। আকাশে এখন তারা। সঞ্চিতার নক্ষত্র পরিচয় হয়নি, দু একটি বাদে সব তারাই তার কাছে নাম পরিচয় হারা। তবু কোনো কোনো সময় কত চেনা, কত আপন বলেই না মনে হয় ওদের। কি আশ্চর্য! ওই ম্লান চাঁদের আলো আর তারার মালার নিচে দাঁড়িয়ে আছে সেই লেটার বক্সটি। বৃষ্টিতে ভিজে, জ্যোৎস্নায় ভিজে যেন অপার্থিব লাবণ্যে ভরে উঠেছে ওই চিঠি ফেলার দীর্ঘকার আধারটি। কিসের জন্য অপেক্ষা করছে ওই রূপাধার? একখানি চিঠির জন্যে? চিঠিখানি হাতে নিয়ে এসেছে সঞ্চিতা। কোন মায়া মন্ত্র বলে চিঠিখানা যেন স্বয়ং লিখিত হয়েছে। একখানি সাদা খামের মধ্যে নিজেকে আবৃত করেছে কেউ যেন কোন জাদু কাঠের স্পর্শে। সবই যেন লোকাতীত বোধাতীত ঘটনার জাল। ইন্দ্রজালের মতো সঞ্চিতাকে আজ সাদরে জড়িয়ে রেখেছে। কিন্তু মুহূর্তের মধ্যে সংবিত ফিরে এলো সঞ্চিতার। না, এ চিঠি কাউকে পাঠানো যায় না। আজ মেঘাচ্ছন্ন বর্ষণমুখর রাত্রে যা সে লিখেছে, কাল দিনের আলোয় তা যদি পড়ে, সঞ্চিতা নিজেই লজ্জায় মরে যাবে। এই চিঠি কাউকে পাঠানো যায় না। টুকরো টুকরো করে চিঠিটা ছিঁড়ে ফেলল সঞ্চিতা, ছুঁড়ে দিল লেটার বক্সটার দিকে। নির্মমভাবে ছিঁড়তে পারল না, পরম মমতার সঙ্গেই ছিঁড়ল। নিজের লেখা, নিজের সৃষ্টি যেন নিজের হৃৎপিণ্ড টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে। কিন্তু এত ভয় করবার কোনো কারণ ছিল না সঞ্চিতার। খামের উপরে নামও লেখা ছিল না, ঠিকানাও লেখা ছিল না। ও চিঠি কোথাও গিয়ে পৌঁছতো না। গল্পটি এখানেই শেষ হলো। আমার মনে হয় আমরা সকলেই আমাদের জীবনে কখনো না কখনো কাউকে চিঠি লিখেছি। সে কাগজেও হতে পারে, মনে মনেও হতে পারে। কাগজে লেখা চিঠি আমরা কখনো পোস্ট করিনি, আর মনে মনে লেখা চিঠিগুলোর কথা আমরা কখনো কাউকে জানতে দিইনি। ওই হৃদয়ের গোপন কুঠুরিতে আরেকটি গোপন বাক্সতে সেই কথাগুলো সমেত চিঠিটি রয়ে গেছে। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
শিগগির দেখা হচ্ছে। আজ আসি।